মুভির শুরুতে আমরা একজন পাইলটকে দেখতে পাই যার নাম হচ্ছে ওলেগ। ওলেগের সাথে তার এক সহকর্মীও আছে। তারা আকাশ থেকে প্যারাশুট দিয়ে একটি পাহাড়ের উপর ল্যান্ড করে। তাদের দেখে অনেক আতঙ্কিত এবং ভীতু মনে হচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে একটি বিদ্রোহী দল তাদের উপর আক্রমণ করতেছে, ফলে তারা সেই পাহাড়ের পাশের জঙ্গল দিয়ে পালাতে শুরু করে। বিদ্রোহীরা তাদের পিছু থাকার কারণে তারা দুজনেই দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর ওলেগ একটা তারের সাথে হোঁচট খায়, আর এই তারটা ছিল ফ্লাইং সিগন্যাল তার। সে হোঁচট খাওয়ার ফলে সেই ফ্লাইং সিগন্যাল দেখা যায় এবং সিগন্যাল দেখে বিদ্রোহীরা তাদের লোকেশন স্পষ্টভাবে বুঝতে পারে এবং বিদ্রোহীরা সেদিকেই এগিয়ে যেতে থাকে। আর এই জঙ্গলে বিদ্রোহীদের একজন দুর্দান্ত স্নাইপারও উত পেতে বসেছিল এই দুইজনকে শুট করার জন্য। স্নাইপার তাদেরকে টার্গেট করে শুট করে, কিন্তু তাদের ভাগ্য ভালো হওয়ার কারণে এই স্নাইপারদের বুলেট থেকে তারা রক্ষা পায় এবং কোনো রকম একটি পাথরের পিছনে তারা লুকিয়ে পড়ে। তারপর তারা প্ল্যান করে যে তারা দুজনেই আলাদা আলাদা দিকে পালাবে। যদি বিদ্রোহীরা একজনকে ধরে ফেলে তাহলে অপরজন বেঁচে যাবে। তাই তারা প্ল্যান মতো দুইজন দুই দিকে দৌড়াতে শুরু করে। শেষ পর্যন্ত একজন বিদ্রোহীদের কাছে ধরা পড়ে, তবে সাথে সাথে সে তার পকেট থেকে একটি গ্রেনেড বের করে এবং গ্রেনেডটির পিন খুলে বিদ্রোহীদের ভয় দেখাতে শুরু করে। সে বলে যে যদি তোমরা আমাকে মারার চেষ্টা করো তাহলে আমি তোমাদের সহ পুরো টিম এই গ্রেনেড বিস্ফোরণে উড়িয়ে দিব। ঠিক তখনই বিদ্রোহী দলের কমান্ডারের কাছে আর একটি টিমের কল আসে। তারা জানায় যে পাইলট এই দিকে পালিয়েছে, তারা তাকে আটকে ফেলেছে। এই পাইলটও তাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, বিদ্রোহীদের সাথে সে ফাইট করার চেষ্টা করে, তবে বিদ্রোহীরা তাকে এলো পাথরে আক্রমণ করে বন্দি করে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা একটি রাশিয়ান আর্মি বেস দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে এতক্ষণ যে দুইজন পাইলট বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করে পালাচ্ছিল, আসলে এটা তাদের ট্রেনিং ছিল। কারণ যদি কখনো তারা এরকম শত্রুপক্ষের কাছে আটকা পড়ে তাহলে কিভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হবে, তাদেরকে সেই ট্রেনিংই দেওয়া হয়। আর তাদেরকে স্পেশাল আর্মিও বলা হয়। এই আর্মিরা তখনই কোনো মিশনে যায় যখন সে দেশের সাধারণ আর্মি, প্যারা কমান্ডো, এয়ারফোর্স সহ সকল বাহিনী কোনো মিশনে ব্যর্থ হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এরা কত প্রো লেভেলের সোলজার। এবার তাদের মিশন হচ্ছে সিরিয়ার আবু সুফিয়ান নামের এক ব্যক্তির, যাকে ডাউন করা হচ্ছে রাশিয়ার উদ্দেশ্য। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলাকালীন সময়ে সিরিয়ার একটি বাহিনী ছিল। এই বাহিনীর লিডার নাম হচ্ছে আবু সুফিয়ান। এই বাহিনীর নাম আমরা অবশ্যই আবু সুফিয়ান বাহিনী নামেও চিনি। সিরিয়ার এই বাহিনী বড় বড় অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করত। সিরিয়ার মধ্যে শুধু আবু সুফিয়ান বাহিনী ছিল যেমন শক্তিশালী, তেমনি ভয়ঙ্কর। তাদের দিকে কেউ নজর দিলে আবু সুফিয়ান তাদের নির্মূল না করা পর্যন্ত তার দম ফেলত না। আর এদিকে রাশিয়া ছিল এক ভয়াবহ শক্তিশালী দেশ, যাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে ভারী ভারী এবং শক্তিশালী অস্ত্র। সিরিয়ার বাহিনী ইউক্রেনকে গোলা বারুদ ও বড় বড় অস্ত্র দিয়ে সাহায্য করলে রাশিয়া কোনোভাবেই তা মেনে নিত না এবং এটা চাইতো না, কারণ সিরিয়া থেকে বড় বড় অস্ত্র ইউক্রেনে সাপ্লাই দেওয়ার ফলে ইউক্রেন ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। তাই এবার রাশিয়ার মেন টার্গেট হচ্ছে আবু সুফিয়ান বাহিনীকে শেষ করে দেওয়া। এরপর আমরা দেখতে পাই যে ওলেগ ছুটিতে তার বাড়িতে গেছে। এখানে আমরা দেখতে পাই যে তার স্ত্রী এবং দুইটি সন্তান আছে। তার মেয়ের নাম হচ্ছে আরিনা এবং ছেলের নাম হচ্ছে আলেকজান্ডার। সে তার স্ত্রীকে জানায় যে আমি এবার মিশনে সিরিয়ায় যাচ্ছি, কিন্তু তার স্ত্রী তাকে কোনোভাবেই সিরিয়ায় যেতে দিতে চায় না, কারণ সে আগে থেকেই জানে যে সিরিয়ার আবু সুফিয়ান বাহিনী কতটা শক্তিশালী এবং তাকে বলে যে তুমি এই মিশনে কোনোভাবেই যাবে না, কারণ তুমি এখানে গেলে মারাও যেতে পারো। তবে ওলেগ তার স্ত্রীর কথা শুনে না। অন্যদিকে ওলেগের বন্ধু সেও বাড়িতেও ফিরেছে। আমরা তার স্ত্রীকেও দেখতে পাই যে সে ছিল প্রেগনেন্ট। সে তাকে জানায় যে আমি এবার সিরিয়ায় একটি মিশনে যাচ্ছি। তবে ওলেগের স্ত্রীর মতো তার স্ত্রী তাকে নিষেধ করে না, কারণ আবু সুফিয়ান বাহিনী সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এবার তারা দুজনেই ফাইনালি ফাইটার প্লেন, মিসাইল লুট করে এবং মিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে প্লেন টেক অফ করে। কিন্তু তার আগেই সিরিয়াতে আর একটি টিম রয়েছে যারা গোপনে আবু সুফিয়ানের আস্তানা এবং তাদের উপর নজর রাখছিল। তারা ওলেগ ও তার বন্ধুর ফ্লাইট প্লেন নিয়ে আসার অপেক্ষায় ছিল, কারণ যখনই প্লেন থেকে আবু সুফিয়ানের আস্তানায় অ্যাটাক করা হবে তখনই তারা নিচ থেকে তাদের উপর অ্যাটাক করবে। তবে রাশিয়ার বাহিনী একটি ড্রোন দিয়ে দেখতে পায় যে আবু সুফিয়ান মাত্র তার কয়েকজন সহকারী নিয়ে একটি আস্তানা পরিদর্শন করছে। তাই তারা এই সুযোগ কাজে লাগিয়ে আবু সুফিয়ানকে বন্দি করে নিয়ে যেতে চায়। তাদের প্ল্যান অনুযায়ী তাদের ক্যাপ্টেন সেখানে একটি ছোট্ট টিমকে পাঠায়। পাহাড়ের অন্যদিকে আরেকজন স্নাইপার তার পজিশন নিয়ে বসে পড়ে। সে
এমন একটা পজিশন নিয়ে বসে থাকে যেখান থেকে আবু সুফিয়ানের বাহিনীর উপর ভালোভাবে নজর রাখা যায়। যদি তারা সেই টিমের উপর অ্যাটাক করে তাহলে সে যেন এখান থেকে তাদের উপর ডাউন করতে পারে। তাদের ধারণা ছিল যে আবু সুফিয়ানকে সেফটি দেওয়ার জন্য যেহেতু সামান্য কয়েকজন গার্ড আছে তাই তারা এখানে ভালোভাবে সাকসেসফুল হবে, কিন্তু তাদের এই ধারণা একেবারেই ভুল। আবু সুফিয়ানকে সেফটি দেওয়ার জন্য সবসময় কমপক্ষে 200 থেকে 400 জন সোলজার থাকে। তাদের কাছে এই খবর রাশিয়ান হেডকোয়ার্টার থেকে পাঠানো হয়, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে আবু সুফিয়ানকে বন্দী করার জন্য রাশিয়ান একটি টিম তাদের আস্তানায় ঢুকে পড়েছে। আর সেখানে তারা খুব সহজে ঢুকে পড়লেও বেরোনো এত সহজ না। যেহেতু ঢুকেই পড়েছে তাই তারা এবার আবু সুফিয়ানকে বন্দী করার কাজে লেগে পড়ে। আর তারা আবু সুফিয়ানের কাছে এসে তার চারপাশে থাকা সকল সোলজারদের হত্যা করে তাকে একটি কালো কাপড়ের বস্তায় বন্দী করে। ইতিমধ্যে আবু সুফিয়ানের শত শত বডিগার্ড গাড়ি নিয়ে তাদের আস্তানার দিকে চলে এসেছে। তাই পাহাড়ের উপর থাকা রাশিয়ান সোলজাররা তাদের উপর রকেট লঞ্চার দিয়ে অ্যাটাক করে। আর তাদের সবচেয়ে সামনে যে গাড়িটা ছিল আর সেটা নিমিষের মধ্যেই বিস্ফোরিত হয়। ফলে আবু সুফিয়ান বাহিনী সতর্ক হয় এবং তারা পাহাড়ের নিচ থেকে সেই বাহিনীর উপর তুমুল হারে গুলি বর্ষণ করতে থাকে। তবে রাশিয়ান বাহিনীর সেই স্নাইপার ও অন্যান্য সোলজার নিখুঁত গুলি বর্ষণ করে। এর কারণে আবু সুফিয়ান বাহিনীর সোলজাররা মুহূর্তেই মারা যেতে থাকে। কিন্তু আবু সুফিয়ান বাহিনীতেও এত পরিমাণে সোলজার ছিল যে তাদের 5-10টা সোলজার মারা গেলেও তেমন কিছু যায় আসে না। এরপর আবু সুফিয়ান বাহিনীও তাদের উপর লকেট লঞ্চার ও হেভি মেশিন গান থেকে প্রচুর পরিমাণে ফায়ারিং শুরু করে। ফলে রাশিয়ান কয়েকজন সোলজার আহত হয়। যারা আবু সুফিয়ানকে প্যাকেট করে নিয়ে যেতে যাচ্ছিল তাদের মধ্যে একজন সোলজার আবু সুফিয়ানকে তার পিঠের মধ্যে বেঁধে সেই পাহাড়ের উপর থেকে উঠতে শুরু করে। তখন পাহাড়ের উপর থেকে একটি দড়ি ফেলে দেওয়া হয় যাতে সেই সোলজার খুব সহজেই পাহাড়ের উপর উঠতে পারে এবং সেই দড়ি ধরে আরো 2 জন সোলজার উপরে টেনে তোলার চেষ্টা করে। তবে সেই সোলজারকে আবু সুফিয়ান বাহিনী শুট করে তার পা এবং বুক ঝাঁঝরা করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে আবু সুফিয়ান বাহিনীর এলোমেলো গুলিতে রাশিয়ান সোলজার টিমরা আহত হতে শুরু করে। আবু সুফিয়ান বাহিনী ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে আসলে রাশিয়ানদের ফাইটার প্লেন আসার আগেই রাশিয়ান বাহিনী আহত সোলজারদের নিয়ে সেখান থেকে পিছু উঠতে শুরু করে। আর শেষ পর্যন্ত আবু সুফিয়ানকে তারা রাশিয়ানদের হাত থেকে রক্ষা করে। এবার আবু সুফিয়ান বাহিনী ধারণা করে যে রাশিয়ানরা এত সহজে থেমে যাবে না, তারা আবারও শক্তিশালী অস্ত্র অনেক বেশি সোলজার নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। কারণ রাশিয়ানরা এত সহজে হেরে যাবার পাত্র নয়। তাদের ধারণা একেবারেই ঠিক ছিল। চারপাশে পরিবেশ একেবারে ঠান্ডা হওয়ার পর ওলেগ ও তার বন্ধু সেই ফাইটার প্লেনটি নিয়ে আবু সুফিয়ানের আস্তানায় আসে এবং ফাইটার প্লেন থেকে তাদের আস্তানায় কয়েকটি লকেট লঞ্চার লঞ্চ করে। ফলে আবু সুফিয়ানদের আস্তানায় থাকা সমস্ত গোলাবারুদ বিস্ফোরিত হয়। এর সাথে আস্তানার ভিতরে থাকা আবু সুফিয়ানদের শত শত সোলজার মারা যায়। এদিকে রাশিয়ান হেডকোয়ার্টার জানায় যে আমাদের সিরিয়ার সঙ্গে এভাবে যুদ্ধে জড়ানো একেবারে উচিত হয়নি। আমাদের দেশ থেকে সিরিয়াতে আক্রমণ করা হয়েছে। আমরা নিশ্চিত যে সিরিয়া থেকে আবু সুফিয়ান বাহিনী আমাদের উপর ঠিকই একইভাবে আক্রমণ চালাবে। তাই সিরিয়ার হাত থেকে এখন কিভাবে রাশিয়াকে রক্ষা করা যায় বা তাদের সঙ্গে যুদ্ধ না করা যায় এই নিয়ে তাদের সঙ্গে একটা মিটিং হয়। অন্যদিকে সিরিয়ায় আবু সুফিয়ান বাহিনীর কমান্ডার তাদের সোলজারদের জানায় সবাই রাশিয়াতে ঢোকার পর যাকে যেভাবে পাবে সেভাবে হত্যা করবে। হেডকোয়ার্টারে ওলেগের স্কুল জীবনের এক বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। সে বর্তমানে একজন কর্নেল আর এই কর্নেলের নাম হচ্ছে লিঙ্কন। সে তার বন্ধুকে দেখে অনেক খুশি হয় এবং তারা নিজেদের মধ্যে কিছু কথা বলে। রাতে ওলেগ লিঙ্কনকে জানায় যে সিরিয়ান আবু সুফিয়ানের বাহিনীর সঙ্গে যুদ্ধ করছি এবং কালকে আমাদের মিশন তাদেরকে ধ্বংস করবে। কিন্তু লিঙ্কন তাদের বলে যে আবু সুফিয়ান এত ভয়ঙ্কর লিডার, তার সঙ্গে টক্কর নেওয়া মানে নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। পরের দিন রাশিয়ান বাহিনী আবু সুফিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য তাদের প্লেনে বড় বড় রকেট লঞ্চার লুট করে ওলেগ ও তার বন্ধু আবু সুফিয়ান বাহিনী ড্যামেজ করার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সুফিয়ান বাহিনীও তাদের ট্রাকে গ্রেনেড ও শক্তিশালী অস্ত্র নিয়ে রাশিয়ানদের দিকে রওনা হয়। আর সিরিয়ার একটি ফাইটার প্লেন আকাশ থেকে তাদের উপর নজর রাখছিল যাতে তাদের শত্রুপক্ষ সহজে আক্রমণ করতে না পারে। তারা যে রাস্তা দিয়ে রাশিয়ার দিকে যাচ্ছিল সেখানেও উৎপেতেছিল রাশিয়ান 2 স্নাইপার, যারা তাদের দূরবীন দিয়ে সিরিয়ার সমস্ত আপডেট ওলেগের কাছে পাঠিয়ে দিচ্ছিল। ওলেগ সেই আপডেট অনুযায়ী সুফিয়ান বাহিনীর দিকে আসে। তবে সুফিয়ান বাহিনীর
একজন সোলজার রাশিয়ান ফাইটার প্লেন দেখে আগেই তাদেরকে সতর্ক করে ফেলে। সুফিয়ান বাহিনীর কমান্ডার সব সোলজারকে গাড়ি থেকে নামায় আর অস্ত্র লুট করার সেই ট্রাক দুটিকে রাশিয়ার দিকে পাঠায়। সেই রাশিয়ান স্নাইপার জানায় যে অস্ত্র লুট করা ট্রাক দুটি রাশিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়ান সেই ফাইটার প্লেন এসে সেই ট্রাক দুটির উপর মিসাইল লঞ্চ করে। মিসাইলের আঘাতে ট্রাকে থাকা সমস্ত অস্ত্র ও গ্রেনেড নিমিশেই ধ্বংস হয়ে যায়। যখন রাশিয়ান প্লেন তাদের মিশন শেষ করে রাশিয়ার দিকে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে সিরিয়ার সেই ফাইটার প্লেন রাশিয়ার প্লেনের দিকে একটি মিসাইল লঞ্চ করে। ফলে সেই রাশিয়ার প্লেনটি তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এর ভিতরে থাকা ওলেগ ও তার বন্ধু প্লেনের কন্ট্রোল ছেড়ে দেয় আর প্যারাশুট দিয়ে ল্যান্ড করার চেষ্টা করে। তবে তাদেরকে দূর থেকে আবু সুফিয়ান বাহিনী দেখে ফেলে আর আকাশেই তাদের প্রচুর পরিমাণে ফায়ারিং করতে থাকে। এর ফলে ওলেগের আকাশেই মৃত্যু হয়। বাকি যে তার সহকর্মী ছিল সে কোনো মতে ল্যান্ড করে আর তার প্যারাশুটটা লুকিয়ে তার একটি পিস্তল লুট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাশিয়ানদের ফাইটার প্লেন ক্রাশ হওয়ার কারণে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ একদমই বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এই দুইজন পাইলটকে রেস্কিউ করার জন্য হেডকোয়ার্টার থেকে আরো দুইটি ফাইটার, হেলিকপ্টার ও কিছু সোলজার সিরিয়ায় পাঠানো হয়। অন্যদিকে যে পাইলট বেঁচে গিয়েছিল সে তার রেডিও কন্ট্যাক্টের মাধ্যমে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তবে সেও রেডিও ভুলবশত সুফিয়ান বাহিনীর কমান্ডারের রেডিওর সঙ্গে কানেক্ট হয়। ফলে সুফিয়ান বাহিনী অতি সহজেই তার লোকেশন পেয়ে যায়। তারা সেই লোকেশনের দিকেই এগিয়ে আসে আর এই বাহিনীকে দেখে পাইলট পুরোটাই হতাশ হয়ে যায়। তবু সে হাল না ছেড়ে আবারও পালাতে শুরু করে। তবে সে এবার একটা বুদ্ধি খাটায়। সে যে দিকে যাচ্ছিল তার উল্টো দিকে কিছু গাছের ডালপালা ভেঙে দেয় যাতে সুফিয়ান বাহিনী বুঝতে পারে যে সে উল্টো দিকে গেছে। সুফিয়ান বাহিনী এখানে এসে পৌঁছানোর পর সমস্ত সোলজাররা দৌড়াতে থাকে গাছের ভাঙ্গা ডালগুলো যেদিকে ইঙ্গিত করছিল। কিন্তু সুফিয়ান বাহিনীর লিডার পাইলটের এই চাল ধরে ফেলে। সে সমস্ত সোলজারকে বিপরীত দিকে যেতে বলে। পাইলট পাহাড়ের উপরে দৌড়াতে দৌড়াতে একটি খাদের মধ্যে পড়ে যায়। অন্যদিকে সুফিয়ান বাহিনী তাকে খুঁজতে খুঁজতে সেই পাহাড়ে চলে আসে। সেই পাইলট সুযোগ বুঝে খাদের নিচে লুকিয়ে পড়ে। সুফিয়ান বাহিনীর কমান্ডার বলে যে এখানে কোথাও লুকিয়ে আছে, তোমরা এই পাহাড়ের এরিয়াটা খুব ভালোভাবে খুঁজো। ঠিক সেই মুহূর্তে হেডকোয়ার্টার থেকে পাঠানো হেলিকপ্টার দুটি এখানে চলে আসে। তারা প্রচুর পরিমাণে সুফিয়ান বাহিনীর উপর গুলি বর্ষণ করে। এতে সুফিয়ান বাহিনীর কয়েকজন সোলজার আহত হয়। তবে তারাও ছেড়ে দেবার পাত্র নয়, তারাও হেলিকপ্টারের দিকে তুমুল হারে গুলি ছুটতে থাকে। ফলে তাদের একটা হেলিকপ্টার ড্যামেজ হয়। এই সুযোগ কাজে লাগিয়ে নিচে লুকিয়ে থাকা পাইলট আবারও পালাতে শুরু করে। কিন্তু সুফিয়ান বাহিনীর একজন সোলজার তাকে দেখে ফেলে আর তার দিকে স্নাইপার লকারে ফায়ারিং করলে তার বুলেট তার পায়ে আঘাত লাগে। এই গুলিবিদ্ধ পা নিয়ে সে আবারও পালাতে শুরু করে। সুফিয়ান বাহিনীও পাহাড়ের নিচে নামে এবং তার পায়ের রক্তের চিহ্ন দেখে সেদিকেই এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সেই ড্যামেজ হওয়া হেলিকপ্টারটি মৃত ওলেগের বাড়ির পাশে ল্যান্ড করে। সুফিয়ান বাহিনী তাদের উপর অ্যাটাক করে। এখানে রাশিয়া এবং সিরিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। রাশিয়ানরা প্রচুর পরিমাণে ফায়ারিং করে সুফিয়ান বাহিনীকে ডাউন করতে থাকে। যেহেতু সুফিয়ান বাহিনীরও প্রচুর পরিমাণে সোলজার ছিল তাই রাশিয়ানরা তাদের খুব বেশি ক্ষতি করতে পারে না। সুফিয়ান বাহিনী তাদের উপর একযোগে ফায়ারিং শুরু করলে তাদের পুরো বাহিনী ড্যামেজ হতে শুরু করে। তারা মৃত ওলেগকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই পাইলট তাদের মাঝখানেই ফেসে যায়। রাশিয়ান ফাইটার প্লেনটির সিরিয়ার আকাশে ক্রাশ হওয়ার পুরো নিউজ রাশিয়ায় ছড়িয়ে পড়ে। এই নিউজ ওলেগের স্ত্রীর কাছে গেলে তার স্ত্রী হেডকোয়ার্টারে কল করে এবং সে বলে যে ওলেগ তো আমার ফোন তুলছে না। হেডকোয়ার্টার থেকে তখন তাকে জানানো হয় যে আমরা এখনো কোনো খবর পাইনি, পাইলটরা ফিরে আসলে আপনি সব জানতে পারবেন। তবে কিছুক্ষণ পর দুজন সোলজার ওলেগের বাসায় আসে এবং তার স্ত্রীর সামনে দুঃখ প্রকাশ করে, কারণ এতক্ষণে জানা গেছে যে ওলেগ সুফিয়ান বাহিনীর হাতেই হত্যা হয়েছে। অন্যদিকে সিরিয়ায় আরো একজন পাইলট আটকা পড়ে আছে। কিভাবে তাকে রেস্কিউ করা যায় রাশিয়ানরা তাই প্ল্যান করছে। এদিকে সুফিয়ান বাহিনীর ক্যাপ্টেন তাদের কমান্ডারকে জানায় যে আমরা সেই পাইলটকে জীবিত ধরবো এবং জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড দেব। তারা আবার সেই পাইলটকে খোঁজার কাজে লেগে পড়ে। সেই পাইলট নিজেকে বাঁচানোর জন্য একটি পাথরের পিছনে আশ্রয় নেয়। তার কাছে থাকা একটি ফোন দিয়ে সে প্রথমে কর্নেলকে ফোন দেয়, কিন্তু কর্নেল ব্যস্ততার কারণে সেই ফোনটি খেয়াল করে না। এরপর সে তার স্ত্রীর কাছে কল দেয়, কিন্তু সে তার বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকার কারণে সেও কলটি উঠায় না। বারবার কল দেওয়ার পর যখন কেউই ফোন উঠায় না তখন সে হতাশ হয়ে পড়ে আর বেঁচে থাকার আশায় ছেড়ে দেয়। কিন্তু সে কিছুক্ষণ পর আবারও কর্নেলকে কল করে। এবার কর্নেল তার কল রিসিভ করে সে সমস্ত ঘটনা কর্নেল
কর্নেলকে জানায় আর কর্নেল তাদের হেডকোয়ার্টারে সব ঘটনা জানায়। এবার সেই পাইলটকে রেস্কিউ করার জন্য আকাশপথে কয়েকটি হেলিকপ্টার এবং ফাইটার জেট, পানিপথে জাহাজ এবং স্থলপথে শত শত সোলজার সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা শেষ পর্যায়ে পাইলটের লোকেশনে পৌঁছে যায় এবং সুফিয়ান বাহিনীর উপরে একযোগে ভয়াবহ তাণ্ডব চালায়। এই ভয়াবহ তাণ্ডবের ফলে সুফিয়ান বাহিনীর সোলজাররা সবাই মারা যেতে থাকে। জাহাজ ও ফাইটার জেট থেকে রকেট লঞ্চার, হেলিকপ্টার থেকে প্রচুর পরিমাণে ফায়ারিং এবং নিচ থেকে রাশিয়ান সোলজারদের ফায়ারিং এই সুফিয়ান বাহিনীর একদমই শেষ হতে থাকে। তবে সুফিয়ান বাহিনীও কিন্তু কম নয়, তারাও রাশিয়ান সোলজারদের উপরে আক্রমণ করে পাল্টা জবাব দেওয়া শুরু করে। তারা একযোগে ফায়ারিং শুরু করে আর রাশিয়ান সোলজারদের উপরেও আক্রমণ করতে শুরু করে। শেষ পর্যন্ত রাশিয়ান বাহিনী সেই পাইলটকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। রাশিয়ায় ফিরে যাওয়ার পর পাইলট তার স্ত্রীকে ফোন করে জানায় যে আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরছি। সবাই হেডকোয়ার্টারে ফিরলে দেখা যায় যে এখানে ওলেগের স্ত্রী এবং সন্তানরা এসেছে। কর্নেল তাদেরকে জানায় যে ওলেগ এখন যেই প্লেনে আছে সেটা 10 মিনিটের মধ্যেই চলে আসবে, তাই আমরা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ওলেগের লাশ চলে আসলে সবাই তার প্রতি শোক এবং শ্রদ্ধা প্রকাশ করে। রাশিয়ার নিয়ম অনুযায়ী ওলেগকে প্যারোড ও ফায়ারিং এর মাধ্যমে সম্মান জানিয়ে শেষ বিদায় দেওয়া হয় আর শেষ মুহূর্তে একটি শোকাহত পরিবেশের মধ্যে দিয়ে এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অতি তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।